আজকে ক্লাস 10-এর গোলীয় দর্পণে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করছি। তো গোলীয় দর্পণ হলো কোনো গোলকের অংশ বিশেষ যে মসৃণ গোলীয় তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে গোলীয় দর্পণ বলে। এটা যদি একটা গোলক হয়, যদি এর এই অংশটুকু যদি আমরা প্রতিফলক তল হিসাবে কল্পনা করি, তাহলে আলোর এইখানে প্রতিফলন ঘটবে। এইটুকুকে বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ ভেতরের তলেও হতে পারে, বাইরের তলেও হতে পারে প্রতিফলন। যদি এর এই অংশটা ঢাকা থাকে পারদ দিয়ে, তাহলে এই অংশে প্রতিফলন ঘটে, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে প্রতিফলক তল। তো গোলীয় দর্পণ জিনিসটা বোঝা গেল যে একটা গোলকের অংশ, যার বাইরের দিকেও প্রতিফলন ঘটতে পারে, ভিতরের দিকেও প্রতিফলন ঘটতে পারে। তো গোলীয় দর্পণের প্রকারভেদ। গোলীয় দর্পণ সাধারণত দু প্রকারে হয়, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণ হচ্ছে যদি কোনো গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে, অর্থাৎ যদি এরকম একটা গোলক কল্পনা করা হয়, যদি এই অংশটাকে আমরা প্রতিফলক তল হিসাবে যদি কল্পনা করি এবং এর এই পৃষ্ঠে যদি পারদের প্রলেপ দিয়ে ঢাকা থাকে, তাহলে এই ফিগারটা অর্থাৎ এই অংশটা প্রতিফলক তল হিসাবে কাজ করবে। এই ফিগারটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, এই অংশটাকে অর্থাৎ ভিতরের দিকে প্রতিফলক তল হিসাবে কাজ করে অবতল দর্পণে। ঠিক তেমনি উত্তল দর্পণ ঠিক হবে তার উল্টোটা। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা উদাহরণ একটা দেখি, যেমন স্টিলের বাটির ভিতরের অংশ, গাড়ির হেডলাইট, এগুলো হচ্ছে অবতল দর্পণের উদাহরণ। ঠিক উত্তল দর্পণ হচ্ছে অবতল দর্পণের উল্টোটা। এটাও একটা গোলকের অংশ, এর ভিতরের দিকটা যদি প্রলেপ দিয়ে ঢাকা থাকে, তাহলে আলোর এই অংশ অর্থাৎ উত্তল পৃষ্ঠে যদি আলোর প্রতিফলন ঘটে, তাহলে সেটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। অর্থাৎ উত্তল দর্পণ কাকে বলে? গোলকের অংশ বিশেষ, ঠিক আছে, যার উত্তল পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকে বলা হয় উত্তল দর্পণ। স্টিলের চামচ যদি আমরা দেখি, স্টিলের চামচের ভিতরের দিকটা বলা হচ্ছে উত্তল দর্পণ, অর্থাৎ এই অংশটাকে বলা হবে উত্তল দর্পণ। তো চলো এবার গোলীয় দর্পণের জ্যামিতিক ধারণাটা একটু মাথার মধ্যে গেঁথে নিই। গোলীয় দর্পণের জ্যামিতিক ধারণাটা কি? গোলীয় দর্পণের জ্যামিতিক ধারণা হচ্ছে, কতগুলো অংশ থাকে গোলীয় দর্পণের। একটা হচ্ছে মেরু। একটা গোলীয় দর্পণ এঁকে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। যদি আমরা একটা অবতল দর্পণ নিই, সেটাও একটা গোলীয় দর্পণ আমরা জানি। অবতল দর্পণের বাইরের পৃষ্ঠে পারদের প্রলেপ থাকে, তাহলে এটা একটা গোলীয় দর্পণ, অবশ্যই গোলীয় দর্পণ। যদি অবতল দর্পণের মেরু, তাহলে আমরা কাকে বলবো? অবতল দর্পণের মেরু হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু, অর্থাৎ এই অংশটা যে প্রতিফলক তল বলে সেটা আমরা আগেই বলেছি। গোলীয় দর্পণের এই অংশটা প্রতিফলক তল, অর্থাৎ ভিতরের দিকের অবতল দর্পণ নিয়ে কাজ করছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে প্রতিফলক তল, এদের মধ্যবিন্দু হবে এটা। এটাকে যদি পি ধরা হয়, তাহলে এটাকে বলা হয় মেরু। ঠিক আছে, বক্রতা কেন্দ্র। যেহেতু গোলীয় দর্পণ একটা গোলকের অংশ, তাহলে এর একটা কেন্দ্র থাকবে, সেটাকে আমরা বক্রতা কেন্দ্র বলবো। সি দ্বারা লেখা হয়, একে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর একটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধটা কি? এই যে বক্রতা কেন্দ্র এবং মেরু, এদের মধ্যে যদি আমি সংযোগ সরলরেখা অঙ্কন করি, তাহলে সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ, মেরু এবং বক্রতা কেন্দ্র দেখানো গেল। প্রধান ছেদ কি? গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু, এদের মধ্য দিয়ে যদি একটা সংযোগকারী সরলরেখা টানা যায়,
অর্থাৎ এই বরাবর এটা যদি আমি এক্স এবং ওয়াই নাম দিই, তাহলে এক্স ওয়াই হলো প্রধান অক্ষ। ঠিক আছে, এবার আর একটা ইম্পর্টেন্ট অংশ আছে প্রধান ছেদ। প্রধান ছেদ জিনিসটা কি? কোনো গোলীয় দর্পণ প্রধান অক্ষের যে বৃত্তচাপে ছেদ করে, অর্থাৎ কোনো গোলীয় দর্পণ যদি একটা প্রধান অক্ষকে যে বৃত্তচাপে ছেদ করে, ওই চাপটাকেই বলা হচ্ছে প্রধান ছেদ। তাহলে যদি আমি এরকম একটা গোলক কল্পনা করি, যদি এটা যদি বৃত্তচাপ হয়, একটা অবতল দর্পণ, ঠিক আছে, তাহলে এটা যদি আমি M1, এটা M2, এবং এটা যেহেতু মেরু, এটাকে আমি P নাম দিই। আর প্রধান অক্ষ যদি আমি এটা বরাবর টানি, অর্থাৎ এক্স ওয়াই, ঠিক আছে, এটা সেন্ট্রাল, এটা মেরু। তাহলে কি বলছে? কোনো গোলীয় দর্পণ প্রধান অক্ষকে, কোনো গোলীয় দর্পণ প্রধান অক্ষকে যে বৃত্তচাপে ছেদ করে, ওই চাপকে প্রধান ছেদ বলা হয়। অর্থাৎ M1P M2 হলো প্রধান ছেদ। ঠিক আছে, তাহলে M1P আর M2 হলো প্রধান ছেদ। এরপরে আসা যাক উন্মেষ ও কৌণিক উন্মেষ। উন্মেষটা কি? উন্মেষ হচ্ছে কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দুদ্বয় যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়। কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদটা আগের ইয়েতে বোঝালাম। দেখা যাক একটা গোলীয় দর্পণ আঁকা হোক, একটা অবতল দর্পণই আঁকি, অবতল দর্পণ আঁকলাম। কি বলছে? কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু। তাহলে আমরা প্রধান ছেদটা আমরা জানলাম যে M1P আর M2 এই দুটো হচ্ছে প্রধান ছেদ। এদের প্রান্ত বিন্দু, এখানে একটা প্রান্ত বিন্দু আছে, এখানে একটা প্রান্ত বিন্দু আছে, ঠিক আছে, এখানে একটা প্রান্ত বিন্দু আছে। তো দুটো প্রান্ত বিন্দু, এই দুটো প্রান্ত বিন্দুকে যদি আমরা ছেদ করে দিই, তাহলে এই যে সরলরেখাটা পাওয়া গেল M1 M2, এটাকে বলা হচ্ছে উন্মেষ। ঠিক আছে, যেহেতু এটা একটা গোলীয় দর্পণের একটা সেন্টার থাকবে, এটাকে বক্রতা কেন্দ্র বলা হচ্ছে। তাহলে এবার কৌণিক উন্মেষটা কি? কৌণিক উন্মেষটা হচ্ছে যখন বক্রতা কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করে। অর্থাৎ বক্রতা কেন্দ্রের সাথে কিভাবে কোণ উৎপন্ন করবে? এই যে প্রধান ছেদের প্রান্তবিন্দু, যদি এরকম একটা কল্পনা করা হয়, এটাকে যদি উন্মেষ বলা, অর্থাৎ এটা প্রধান ছেদ হলো, আর এটা যে উন্মেষ হয়েছিল, এবং এইখানে যে কেন্দ্রটা আছে, আমরা যদি বক্রতা কেন্দ্রের সাথে দুটো প্রান্ত যদি আমরা যোগ করে দিই, তাহলে একটা দেখো কোণ পাওয়া যাচ্ছে। এই কোণটাকে, অর্থাৎ এই কোণটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ বা উন্মেষ কোণ। অর্থাৎ M1C M2 হলো কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ। আচ্ছা, যেটা বলার দরকার, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2F, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। এই প্রমাণটা করার জন্য অনেক সময় পরীক্ষায় দেয়। তো উপাক্ষীয় রশ্মিটা কি? উপাক্ষীয় রশ্মিটা আমাকে জানতে হবে। উপাক্ষীয় রশ্মি হচ্ছে যে সরল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ করে উৎপন্ন হয়। অর্থাৎ এটা যদি একটা গোলীয় দর্পণ হয়, ঠিক আছে, এটা যদি প্রধান অক্ষ হয়, এর সাথে যদি খুব কম কোণ উৎপন্ন করে, অর্থাৎ খুব মেরুর খুব কাছাকাছি যদি আবর্তিত হয়, তাহলে সেটা বলা হয় উপাক্ষীয় রশ্মি। ঠিক আছে, তাহলে আজকে দেখা যাক। এখানে আর বলতে এখানে বক্রতা ব্যাসার্ধ দৈর্ঘ্যটা বলে, এফটাকে বলা হচ্ছে ফোকাস। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য। আমি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2F প্রমাণ করো। তাহলে প্রথমে জানতে হবে উপাক্ষীয় রশ্মি কাকে বলে। যে সকল রশ্মি
প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ করে আপতিত হয়, অর্থাৎ খুব মেরুর কাছাকাছি আপতিত হয়, তাদের উপাক্ষীয় রশ্মি বলে। তাহলে এখানে r সমান 2f বলতে আমরা কি বুঝি? r হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে, আর f হচ্ছে ফোকাস। তাহলে এটা একটা আমি অবতল দর্পণ এঁকে সেটা প্রমাণ করি। তাহলে m1 p m2 একটি অবতল দর্পণ যার c বক্রতা কেন্দ্র, f হচ্ছে ফোকাস, xy প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি আর এস অবতল দর্পণের এস বিন্দুতে আপতিত হয়ে সেটা যখন প্রতিফলিত হয় সেটা ফোকাসের মধ্য দিয়ে এসটি পথে বেরিয়ে যায়, অর্থাৎ আর এস আপাতন রশ্মি এবং এসটি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন সি আর এস যুক্ত করলে বক্রতা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধ বৃত্তের উপর লম্ব হয়। তাহলে আপাতন কোণ হচ্ছে এটা আর প্রতিফলন কোণ হচ্ছে এটা। তাহলে নিয়মিত প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, অর্থাৎ আপাতন কোণ যদি থিটা হয় প্রতিফলন কোণও থিটা হবে। অতএব আপাতন কোণ আর এস সি সমান প্রতিফলন কোণ কি হবে? সিএসএফ সমান থিটা ধরি। এখন দেখো, তাহলে এটা থিটা ধরলাম, এবার সিএস লম্ব, তাহলে আমরা বলতে পারি যে আর এস সমান্তরাল সিপি, যেহেতু এটা প্রধান অক্ষের একটা রেখা, তাহলে আর এস যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয় তাহলে আর এস সিপির সাথেও সমান্তরাল হবে। অতএব আর এস সমান্তরাল সিপি এবং সিএস ছেদক। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটি সরলরেখা ছেদ করে তাহলে ওদের একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এইটা সমান্তরাল যদি এটা হয় এবং এদের ছেদক হয় তাহলে এর একান্তর কোণ সবসময় এটা হবে। তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। অতএব আর এস সি সমান একান্তর এস সি এফ সমান থিটা হবে। ঠিক আছে, তাহলে বলতে পারি আর এস সি সমান সিএসএফ এবং আর এস সি সমান এসসিএফ। অতএব সিএসএফ সমান এসসিএফ সমান হচ্ছে থিটা। এখন দেখো এই ত্রিভুজটা একটা পেলাম এসসিএফ, এই ত্রিভুজের এই কোণটা থিটা, এই কোণটাও থিটা, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে সিএফ এবং এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এসএফ। অতএব এস এফ সমান হচ্ছে সিএফ। এখন যেহেতু উন্মেষ খুব ছোট, তাহলে আমরা উন্মেষের শর্তানুসারে আমরা বলতে পারি এই বাহুটা প্রায় সেম। অতএব এস এফ সমান হচ্ছে এফপি বা এস
এফ সমান হচ্ছে এফপি। এখন তাহলে এস এফ সমান যদি সিএফ হয়, এস এফ সমান যদি এফপি হয়, তাহলে বলতে পারি সিএফ সমান হচ্ছে এফপি। এবার ছবিটার দিকে দেখো, তাহলে আমরা এই ছবিটা দেখি সিপি, দেখো দুটো অংশে বিভক্ত আছে, সিপি একটা হচ্ছে সিএফ এবং একটা হচ্ছে এফপি। তাহলে সিপি সমান বলতে পারি সিএফ প্লাস এফপি। সিএফ সমান হচ্ছে সিপি সমান হচ্ছে সিএফ প্লাস এফপি। এখন সিপি সমান হচ্ছে সিএফ প্লাস এফপি, আবার দেখো উপরেই পেয়েছিলাম সিএফ সমান হচ্ছে এফপি, তাহলে সিএফ এর জায়গায় যদি আমি এফপিটা বসাই তাহলে কি পাবো, অর্থাৎ সিপি সমান হচ্ছে 2 এফপি। এখন এই সিপিটা, এইটা সেন্টার থেকে এই পর্যন্ত এটাও ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটাকে যদি আমরা আর ধরি, আর ফোকাস এইখান থেকে এই পর্যন্ত এফপি, ফোকাসটাকে যদি আমরা এফ ধরি, তাহলে আমরা কি পাবো, আর সমান 2f। তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, প্রমাণিত। এটা ভালো করে দেখে নেবে, মোটামুটি আশা করি অসুবিধা হবে না। তো চলো নেক্সট, চলো দেখি। নেক্সট কি আছে, গলি দর্পণে আলোর প্রতিফলনের জন্য প্রতিবিম্ব গঠন। আমরা জানি প্রতিবিম্ব জিনিসটা কি, প্রতিবিম্ব হচ্ছে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি যদি কোনো প্রতিফলক তলে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি একটা কোনো বিন্দুতে মিলিত হয় বা সেখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই বস্তুকে প্রথম বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব বলে। এখন সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর আকারে সমানই হয়। এখানে গলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বর আকার এবং প্রতিবিম্ব সদ হতে পারে, অসদ হতে পারে, আর বস্তুর আকার ছোট বা বড় হতে পারে। সেটা বস্তুর অবস্থানের উপর নির্ভর করবে, কোথায় অবস্থান। দেখা যাক প্রথমে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন করলে তার চিত্রটা কিভাবে হবে। অর্থাৎ আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন করে, আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি গমন করে, তাহলে কি হবে, সেটা হবে আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গমন করে, তো ছবিটা আগে আঁকি। একটা অবতল দর্পণ, এক্ষেত্রে সবটা অবতল দর্পণ দিয়েই করছি। অবতল দর্পণ একটা আঁকলাম, ঠিক আছে, M1 P, M2 নাম দিলাম। এবার একটা প্রধান অক্ষ আঁকলাম, ঠিক আছে। প্রধান অক্ষটা এবার আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি গমন করে, একটা আলোকরশ্মি যদি এইভাবে সমান্তরালভাবে এসে এখানে আপতিত হয়, তাহলে সেটা যখন প্রতিফলিত হবে, সেটা প্রতিফলিত হয়ে সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ এখানে এই ফোকাস পয়েন্টের ভিতর দিয়ে যাবে। ঠিক যদি উত্তল দর্পণেও নেওয়া হয়, উত্তল দর্পণেও হবে ওটা। উত্তল দর্পণে মানে সবসময় প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হবে। ধরো এটা একটা M1 M2 একটা প্রধান অক্ষ, ঠিক আছে, XY, এখানে P বিন্দু আছে। এর সমান্তরালে যদি আলোকরশ্মি এখানে আসে, তাহলে এখানে যদি ফোকাসটা থাকে, এখান থেকে মনে হবে অপসৃত হচ্ছে আর একটা আলোকরশ্মি। তো এটাও ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ঠিক তেমনি আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গমন করলে কি হবে। আলোকরশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গমন করে, দেখো একটা অবতল দর্পণের ছবি এঁকে বোঝাই। এটা যদি বক্রতা কেন্দ্র হয়, ধরো সি, আলোকরশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাহলে আবার একই পথে ফিরে আসবে, অর্থাৎ যদি এই পথে যায় আবার এই পথেই ফিরে আসবে।
এবার দেখো অবতল দর্পণ দ্বারা অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব। তাহলে অবতল দর্পণ দ্বারা অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব। অবতল দর্পণের অসৎ বলতে কি বুঝি? যে প্রতিবিম্ব মানে দর্পণের পিছন দিকে উৎপন্ন হয়। বিবর্ধিত মানে হচ্ছে বড়, এবং সমশীর্ষ মানে হচ্ছে বস্তুর আকারে সমানই হবে। তাহলে এক্ষেত্রে দেখো একটা ছবি এঁকে বোঝাই। অবতল দর্পণে একটা ছবি আঁকলাম। অবতল দর্পণের ছবিটা এইভাবে আঁকলাম, নাম দিলাম M1 P M2। ঠিক আছে, এবার বস্তুটা আমি কোথায় রাখবো? তাই তো, বস্তুটা আমাকে রাখতে হবে, বস্তু মানে এই যে মেরু, এটা প্রধান অক্ষ ধরো, এটা মেরু। তাহলে এখানটা যদি বক্রতা কেন্দ্র হয় আর এখানটা যদি ফোকাস হয়, এখানটা ধরো ফোকাস, তাহলে আমাকে বস্তুটা রাখতে হবে মেরু এবং ফোকাসের মধ্যবর্তী একটা জায়গায়। তো ধরো আমি একটা এখানে রাখলাম। ঠিক আছে, এখানে আমি রাখলাম। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি এভাবে গেল, যখন প্রতিফলিত হবে তখন সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি এখানে এলো, এটা যখন যাবে সেটা বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যাবে। এবার যদি আমি এদের পিছন দিকে বাড়িয়ে দিই, ঠিক আছে, দেখো একটা পয়েন্টে মিট হচ্ছে মনে হচ্ছে। যদি এই বস্তুটাকে আমি AB নাম দিই, তাহলে এর প্রতিবিম্ব হবে A1 B1। তাহলে দেখো এটা বস্তুটা কিন্তু ছোট ছিল, এর যখন প্রতিবিম্ব তৈরি হচ্ছে বস্তুটা বড়, মানে হচ্ছে বিবর্ধিত। আর অসৎ কেন হচ্ছে? যেহেতু দর্পণের পিছনে হচ্ছে। ঠিক আছে, সমশীর্ষ মানে হচ্ছে সোজা, মানে বস্তুটা AB যেমন আছে এখানে A1 B1 ওই রকমই আছে, মানে এর সাপেক্ষে সোজা কিন্তু বিবর্ধিত। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অবতল দর্পণে অসৎ ও বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে গেলে বস্তুকে সবসময় ফোকাস এবং মেরুর মাঝামাঝি কোনো এক জায়গায় অবস্থান করতে হবে। ঠিক তেমনি অবতল দর্পণ দ্বারা সৎ, বিবর্ধিত এবং অবশিষ্ট প্রতিবিম্ব, এটাও দেখো বস্তুটাকে কোথায় নিতে হবে। দেখো এটা একটা অবতল দর্পণ আঁকলাম, পি নাম দিলাম। ধরো এখানে সি আছে, এখানটা এফ আছে। এফ মানে ফোকাস, সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এক্ষেত্রে বস্তুটা নিতে হবে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি কোনো এক জায়গায়। তাহলে আমি ধরো এই জায়গায় নিলাম। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি এইদিকে যাবে, এখান থেকে প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, আর একটা আলোক রশ্মি ধরো এরকম জায়গায় আপতিত হবে। ঠিক আছে, সে আবার যখন প্রতিফলিত হবে তখন সে ছবিটা ভালো হলো না। তো এইরকমভাবে কিন্তু মানে এর পিছন দিকে বাড়ালে এর একটা জায়গায় মিট করবে। ছবিটা ভালো হলো না। এটা যদি আমি টেনে দিই তাহলে দেখো, এটা যদি AB হয় তাহলে এটা BA মানে B1 A1 হবে। ঠিক আছে, তাহলে বস্তুটা ছোট ছিল, বড় হলো, বাট উল্টো হলো। মানে যেহেতু দর্পণের সামনের দিকে হয়েছে সেই জন্য এটা সৎবিম্ব,
ঠিক আছে, বিবর্ধিত মানে বড়, যেহেতু বড় হয়েছে সেই জন্য একে বিবর্ধিত বলা হয়। অবশিষ্ট মানে হচ্ছে বস্তু সাপেক্ষে উল্টো, অর্থাৎ এ বি ছিল, এটা উল্টে গেছে, বি এ হয়েছে, অর্থাৎ এর উল্টো প্রতিবিম্ব হয়, সেই জন্য একে অবশিষ্ট প্রতিবিম্ব বলা হয়। তাহলে অবতল দর্পণ দ্বারা সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুকে সবসময় বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি কোনো এক জায়গায় অবস্থান করতে হবে। ঠিক আছে, তাহলে এবার এটা হলো। এবার গলি দর্পণের ব্যবহার। গলি দর্পণের ব্যবহার অনেক কিছুই আছে। গলি দর্পণের ব্যবহার যেমন দন্ত চিকিৎসকের দর্পণ, গলি দর্পণে এটি কী ব্যবহার করা, অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ি, স্কুটার, এদের যে মানে লুকিং গ্লাস বা রিয়ার ভিউ মিরর বলা হয়, এটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ অনেক দূরের বস্তুকে এর মধ্যে ধরা হয়। ঠিক যেমন আবার মোটর গাড়ি হেডলাইট, এগুলো আবার অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণে সেটা সমান্তরালভাবে আলোর রশ্মি প্রতিফলিত হয়, অনেকটা বাইরে বড় আকার নেয়, যার ফলে অনেকটা এরিয়া সেটা কভার করে, যার ফলে আমরা দেখতে পাই। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আলোর প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।